আসসালামু আলাইকুম। লা-শাতেলিয়ারের নীতি নবম দশম শ্রেণীর রসায়নের সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা পরীক্ষায় মাঝে মাঝে আসে এবং অন্যান্য অধ্যায়ের সাথে সমন্বয় করেও আসতে পারে। লা-শাতেলিয়ারের নীতি জানতে হলে আমাদেরকে প্রথমে বিক্রিয়ার দিক সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। দিক অনুযায়ী বিক্রিয়া সাধারণত দুই প্রকার হয়ে থাকে: একমুখী বিক্রিয়া এবং দ্বিমুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়াগুলো সাধারণত বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, উৎপাদ আবার বিক্রিয়কে রূপান্তর হয় না। অর্থাৎ এটা দিয়ে আমরা শুধু বিক্রিয়ক থেকে প্রোডাক্ট পাই, আর বিপরীতে সেই বিক্রিয়াটি ফেরে না। অন্যদিকে উভমুখী বিক্রিয়া বলতে বোঝায় যে বিক্রিয়াটা বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, অ্যাজ ওয়েল অ্যাজ উৎপাদটা ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হতে পারে। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় উভমুখী বিক্রিয়া। লা-শাতেলিয়ারের নীতি সেটা সাধারণত উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কার্যকর, এবং আমরা এটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই প্রয়োগ করে থাকি। তাহলে লা-শাতেলিয়ারের নীতি কি বলছে? এটা বলছে বিক্রিয়ার একটা সাম্যাবস্থা আছে, অর্থাৎ যখন উভমুখী বিক্রিয়া এর বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরির হার এবং উৎপাদ থেকে বিক্রিয়কে তৈরির হার সমান হয়। অর্থাৎ যেটাকে বাইরে থেকে দেখে মনে হয় বিক্রিয়া থেমে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে দুই ধরনের বিক্রিয়া সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান হওয়ার কারণে বাইরে থেকে দেখে মনে হয় বিক্রিয়াটি থেমে গেছে। এই অবস্থাকে বলা হচ্ছে সাম্যাবস্থা। এই সাম্যাবস্থায়, কোনো বহুমুখী বিক্রিয়ার এই সাম্যাবস্থায় বিক্রিয়ার তিনটি নিয়ামক বা উৎপাদক: এক তাপমাত্রা, দুই চাপ এবং তিন ঘনমাত্রা। এই তিনটির যে কোনো একটি পরিবর্তনের ফলে ওই বিক্রিয়া এমনভাবে পরিবর্তিত হবে, অর্থাৎ সেটা সম্মুখ দিকে যাবে অথবা পশ্চাৎ দিকে যাবে, এমনভাবে পরিবর্তন হবে যেন আমার এই তিনটি নিয়ামক পরিবর্তনের যে ইফেক্ট রয়েছে সেটাকে সে আবার নিউট্রালাইজ করে সাম্যাবস্থায় যাবে। অর্থাৎ সে সর্বদা চাইবে ঠিক আগের জায়গায় আবার ফিরে আসতে। ধরো তুমি গ্লাসের একটা লেভেল পর্যন্ত পানি রাখতে চাও, সেই গ্লাসে একটা দাগ দিয়ে, ধরো এই কলমটাই সেই গ্লাস, এই পর্যন্ত তুমি পানি রাখতে চাও। এখন আমি যদি কোনো কারণে পানিটা বাড়িয়ে দেই, তুমি কি করবা? পানি ফেলে দিবা, যাতে আবার এই লেভেলে এসে পৌঁছাতে পারে। অথবা আমি যদি ওখান থেকে পানি একটু খেয়ে কমিয়ে দেই, এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে তুমি কি করবা? পানি আবার এটাকে ভরে এই পর্যন্ত নিয়ে আসবা। এটা যদি তোমার উদ্দেশ্য হয়, তাহলে তুমি যে কোনো পরিবর্তনকেই নিউট্রালাইজ করে আবার আগের অবস্থায় আসতে চাইবা। লা-শাতেলিয়ারের নীতিটাও ওটাই বলে। তো আমরা এখানে তিনটি প্রভাব সম্পর্কে জানবো। বাচ্চাদের যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় বা একটু গুলিয়ে যায়, সেটা হলো তাপমাত্রার প্রভাব। তো তাপমাত্রার দিক দিয়ে আবার বিক্রিয়া দুই রকম হতে পারে: এক তাপহারী বিক্রিয়া, দুই তাপ উৎপাদী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ায় সাধারণত বিক্রিয়ার যে সিস্টেমটা, সেটা বাইরের সিস্টেম থেকে তাপ গ্রহণ করে, ফলে বাইরের পরিবেশটা ঠান্ডা হয়ে যায়। তাপ উৎপাদী বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়ার সময় তাপ উৎপন্ন হয়, অর্থাৎ বিক্রিয়ার পাত্রটা বা যেখানে বিক্রিয়া হচ্ছে সেটা গরম হয়ে যায়। তো যেটা তাপহারী বিক্রিয়া, সেখানে আমরা ডেল এইচ এর ভ্যালু বিক্রিয়ার পরে এইভাবে ডেল এইচ ইকুয়ালস টু নেগেটিভ সামথিং লিখি, নেগেটিভ 180 বা নেগেটিভ সামথিং। যেমন এখানে একটা উদাহরণ আছে, নাইট্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে নাইট্রাস অক্সাইড তৈরি হচ্ছে, এখানে ডেল এইচ এর ভ্যালু প্লাস 180, অর্থাৎ এটা একটি তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কেমন? যেখানে ডেল এইচ এর ভ্যালু মাইনাসে দেয়া থাকবে, সেটি বলবো আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। আশা করি সপ্তম অধ্যায়ের প্রথম দিকে এগুলো সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে। এখন আসো যে তাপমাত্রার প্রভাবটা কিভাবে হচ্ছে। তো যখন একটি তাপহারী বিক্রিয়াকে আমরা কল্পনা করব, সেখানে ডেল এইচ এর ভ্যালু যখন নেগেটিভ থাকবে, আমরা বুঝবো এটা তাপহারী বিক্রিয়া। তখন এখানে যদি আমি তাপমাত্রা বাড়িয়ে দেই, কি হবে? দেখো, ওর তাপ হারানোর ইচ্ছা, ওর প্রকৃতি কি? তাপ হারানোর ইচ্ছা। তাহলে তাপমাত্রা যদি আমি বাড়িয়ে দেই, সে তো আবার তাপহারী বিক্রিয়ার পরিমাণটা বাড়িয়ে দেবে। তাপহারী বিক্রিয়া কোনটা? এর সম্মুখ দিকের বিক্রিয়াটা। তাহলে আমি যদি তাপমাত্রা বাড়িয়ে দেই, এর সম্মুখ দিকের বিক্রিয়াটা বেড়ে যাবে এবং সে ঠান্ডা হতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে আবার আগের অবস্থায় যাচ্ছে। আবার আমি যদি তাপমাত্রা হ্রাস করি, যেটুকু কম আছে আরও কমিয়ে দিলাম, তাহলে তার এমন বিক্রিয়াটা বাড়বে যেটা তাপ উৎপন্ন করছে। তাহলে তার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাবে, যেখানে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আচ্ছা, একটা কথা বলে নেওয়া ভালো, তাপহারী হোক আর তাপ উৎপাদী হোক, যদি কোনো বিক্রিয়ার সম্মুখ দিকের বিক্রিয়াটা তাপ হারায়, তাহলে পশ্চাৎ দিকের বিক্রিয়াটা তাপ
বর্জন করে, অর্থাৎ তাপ সে এমিট করে, সে তাপমাত্রা উৎপন্ন করে। এটার ক্ষেত্রেও সেই একই, অর্থাৎ সম্মুখের বিক্রিয়া যদি তাপ হারায় তাহলে বিপরীতমুখী বিক্রিয়াটা ঠিক তার অপোজিট ঘটনা ঘটাবে। সে কারণে আমি এই কথাটা বলছি। তাহলে এই ধরনের বিক্রিয়া যেটা কিনা তাপ হারাচ্ছে, সেখানে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি সম্মুখ বিক্রিয়া বাড়বে, আর যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়বে। এখন এটা মনে রাখা একটু সমস্যা হইতে পারে, অনেকে লজিক দিয়ে মনে রাখতে পারে, আবার অনেকে একটু শর্টকাট চায়। তাহলে শর্টকাটটা হলো ডেল এইচ এর ভ্যালু এখানে কি, পজিটিভ। তাহলে এখানে যদি আমি বিক্রিয়ক থেকে বেশি উৎপাদ পেতে চাই তাহলে তাপমাত্রা এই পজিটিভের অনুসারে, পজিটিভ মানে কি, বাড়ানো। সো এটা মনে রাখার টেকনিক, পজিটিভ মানে যেহেতু বাড়ানো, তাহলে এখানে আমি তাপমাত্রা বৃদ্ধি করলে সম্মুখমুখী বিক্রিয়াটা বাড়বে। ধরো এখন এই বিক্রিয়াটা নাইট্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হচ্ছে, যেটা কিনা একটি তাপহারী বিক্রিয়া। আচ্ছা, এখানে যদি আমি নাইট্রোজেন এবং অক্সিজেন থেকে অধিক পরিমাণে নাইট্রাস অক্সাইড পেতে চাই তাহলে আমার দায়িত্ব কি, কর্তব্য কি? দেখো, টেকনিক অনুযায়ী যেহেতু প্লাস পজিটিভ হুইচ মিনস বৃদ্ধি, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে আমরা এই দিক থেকে বিক্রিয়ক থেকে উৎপাদ বেশি পাবো, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে। অন্যদিকে যদি এখানে আমি তাপমাত্রা হ্রাস করি তাহলে নাইট্রাস অক্সাইড ভেঙে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসে পরিণত হবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে। এবার আসো একটি তাপোৎপাদী বিক্রিয়া, যেটা কিনা ডেল এইচ এর ভ্যালু হবে মাইনাস। তাহলে ডেল এইচ এর ভ্যালু মাইনাস, ওই একই নীতি আমরা কাজে লাগাই। দেখো, ডেল এইচ এর ভ্যালু মাইনাস হলে তাহলে এখানে তাপমাত্রা কমাইলে সম্মুখমুখী বিক্রিয়া বাড়বে, তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়াটা বাড়বে। এটা যদি আমরা একটু লজিক্যালি বুঝতে চাই, দেখো, একটা বিক্রিয়া তাপ উৎপন্ন করছে, হঠাৎ তুমি জিনিসটাকে আবার ঠান্ডা করে দিলে, কিন্তু ও তো তাপ উৎপন্ন করতে অভ্যস্ত, তাহলে ও সেই বিক্রিয়ার হার বাড়াবে যেটা কিনা তাপ উৎপন্ন করে, সেটা কোনটা, সম্মুখমুখী। আর যদি তাপমাত্রা তুমি বাড়িয়ে দাও, কমানোর বদলে যদি বাড়িয়ে দাও, তাহলে সে তো আবার আগের অবস্থায় যাইতে চাইবে, তাহলে সে ওই বিক্রিয়া বাড়াবে যেটা কিনা তাপ গ্রহণ করে, অর্থাৎ তাপ শোষী বিক্রিয়াটা, অর্থাৎ বিপরীতমুখী বিক্রিয়া। একটা বাস্তব উদাহরণের কথা চিন্তা করা যাক। এই যে পানিতে চিনি গোলানো, অথবা গ্লুকোজ হলে বেটার হয়, গ্লুকোজটা আমরা খেয়াল করব, অল্প পানিতে যদি আমরা গ্লুকোজ মিশ্রিত করি তাহলে গ্লাসটা অনেক ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, এখন এই গ্লুকোজ আর চিনি তো প্রায় একই রকম, বলো তো নর্মাল পানিতে চিনি বেশি গোলানো যাবে নাকি একটু গরম পানিতে? অবশ্যই একটু গরম পানিতে। এখন এটা তো একটা রাসায়নিক বিক্রিয়া, গরম পানিতে কেন বেশি গোলানো গেল? কারণ চিনি মিশ্রিত করার যে বিক্রিয়াটি, এটি একটি তাপহারী বিক্রিয়া। তাহলে এখানে যদি আমি তাপমাত্রা বাড়াই, পানির তাপমাত্রা বৃদ্ধি করলাম, তাহলে অবশ্যই তাপহারী বিক্রিয়ার হার বেড়ে যাবে, অর্থাৎ চিনি গোলার হারটা বেড়ে যাবে, যাতে করে সে আবার আগের তাপমাত্রায় পৌঁছাইতে পারে। তো এটা ছিল একটা বাস্তব উদাহরণ, আমরা মোটামুটি টেকনিক দিয়ে মনে রাখলে এই জিনিসটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবার আসে চাপের প্রভাব। চাপের প্রভাবের ক্ষেত্রে দুইটা শর্ত আমাদের প্রথমে মানতে হবে। প্রথম শর্ত, বিক্রিয়ার প্রত্যেকটি উপাদান, বিক্রিয়কের উপাদান অ্যাজ ওয়েল অ্যাজ উৎপাদের উপাদান, সবগুলা গ্যাসীয় হইতে হবে, অন্যথায় সেখানে চাপের কোনো প্রভাব থাকবে না। তাহলে প্রথম শর্ত, বিক্রিয়াটা গ্যাসীয় হইতে হবে। দ্বিতীয় শর্ত কি, এই যে আমাদের অণুর সংখ্যা বা মোল সংখ্যা, অর্থাৎ সামনে, পেছনে নয় সামনে সামনে যদি কিছু থাকে এটাকে আমরা যোগ করব। এখানে আছে 1, এখানে আছে 3, 4, এখানে আছে 3, তাহলে দেখো অসমান বিক্রিয়ক অংশে এবং উৎপাদ অংশে যদি অসমান সংখ্যক মোল সংখ্যা থাকে তাহলে সেখানে চাপের প্রভাব থাকবে। প্রভাবটা খুবই ইজি, ব্যাস এই দুইটা শর্ত যদি সে ফিল করে তবেই এটা প্রযোজ্য হবে। প্রভাবটা কি, যদি চাপ বৃদ্ধি করা হয় তাহলে যে পাশে অনুসংখ্যা বেশি ছিল বা মোল সংখ্যা বেশি ছিল সেখান থেকে অন্যদিকে বিক্রিয়াটা সরে যাবে। তাহলে এখানে চাপ বৃদ্ধি করলে এই দিক থেকে এদিকে চলে যাবে, কারণ এখানে আছে 4, এখানে 3। চাপ যদি আমি কমাই তাহলে ঠিক উল্টা ঘটনা ঘটবে। আর ঘনমাত্রার প্রভাবটা সেলফ এক্সপ্ল্যানেটরি। কেমন? আমরা যদি কোনো কিছুর ঘনমাত্রা বাড়াই তাহলে সে নিজের ঘনমাত্রা কমাবে, অর্থাৎ আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই সে ভাঙতে শুরু করবে এবং উৎপাদে পরিণত হবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে। কখন? যখন আমরা বিক্রিয়কের উপাদান ঘনমাত্রা বৃদ্ধি করব। আর যদি আমরা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে ঠিক উল্টা ঘটনা ঘটবে এবং বিক্রিয়ক বেশি পরিমাণে উৎপন্ন হবে। আচ্ছা, এই উদাহরণটা আমি দিতে ভুলে গিয়েছি। এটা হলো অ্যামোনিয়া উৎপাদন, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এখন এখান থেকে আমরা এই তাপের প্রভাব থেকে, তাপমাত্রার প্রভাব থেকে এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যদি আমরা এখান থেকে বেশি পরিমাণে অ্যামোনিয়া পাইতে চাই তাহলে আমাদের তাপমাত্রা বাড়াতে হবে না কমাতে হবে? যেহেতু এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে এই পাশ থেকে যদি আমি এই পাশের উৎপাদটা পেতে চাই তাহলে তাপমাত্রা কমাইতে হবে।
আর যদি আমি তাপমাত্রা এখানে কোনো কারণে বৃদ্ধি করে ফেলি তাহলে কি হবে, অ্যামোনিয়াগুলো ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। লাশ-সাতেলের নীতিটা শিল্পক্ষেত্রে সবথেকে বেশি প্রয়োগ করা হয়। এখন কোনো ফ্যাক্টরি যদি চায় অ্যামোনিয়া তৈরি করতে, তাহলে সে কি কখনো চাইবে অ্যামোনিয়া ভেঙে আবার নাইট্রোজেন হাইড্রোজেন পাক সে? অবশ্যই না, কারণ সে নাইট্রোজেন হাইড্রোজেন ইউজ করে অ্যামোনিয়া তৈরি করতে চাচ্ছে। তাই সেখানকার টেম্পারেচারটা সাধারণত কম রাখা হয়, যাতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি হতে পারে।